সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা। পরিষদের সদস্য এখন 21 জন। স্কুল শিক্ষক হত্যার ঘটনায় বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সংস্কারের অভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফয়জুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেল 4:15টার দিকে বঙ্গভবনে তারা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবারে মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা, সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ আসলে তার মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে অনুরোধ জানাবে। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে একাধিক মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ায় স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। গত 4 আগস্ট বগুড়া শহরের সাতমাথা এলাকায় সেলিম হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মামলার বাকি আসামিদের মধ্যে আছেন বগুড়া 5 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান মজনু, বগুড়া 6 আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান। এছাড়া মামলায় অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জিয়াউল আহসানকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে গত 6 আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল আইএসপিআর। র্যাবের অতিরিক্ত
মহাপরিচালক থাকা অবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে শেখ হাসিনা যে কোনো ষড়যন্ত্র করতে পারেন। সাম্প্রতিক সময় শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত করতে চেয়েছিলেন, তবে পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করেছে বলেও জানান তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে হবে। আরেকটা সুসংবাদ বলতে, আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। ভারত থেকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি 32 সহ অন্যান্য স্থানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয় বলে দাবি করেছেন এর অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যেতেও আহ্বান জানান তিনি। ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। স্বামী হারানোর শোকে পাথর 9 মাসের গর্ভবতী খাদিজা বেগম। ঢাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তার স্বামী নূর আলম। কুড়িগ্রামের সদর উপজেলায় বসবাসকারী খাদিজার হতদরিদ্র পরিবারটির কান্নায় শোকাহত প্রতিবেশীরাও। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত খাদিজা। স্বামী নূর আলমের সঙ্গে সমস্ত সুখস্মৃতি আর ছবি এখন ভরসা স্ত্রী খাদিজা বেগমের। প্রয়াত স্বামীর সেই ছবি দেখতে দেখতে মাঝে মাঝে কেঁদে ওঠেন 9 মাসের গর্ভবতী এই নারী। আবার কখনো শোকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন স্বামীর কবরের পাশে। সম্প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেকেই পুলিশের গুলিতে নিহত হন। কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নের ভাগিরভিটা গ্রামের নূর আলমও তাদের মধ্যে একজন। গত 20 জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন মাত্র 22 বছরের এই তরুণ। ওই সময় হঠাৎ একটি গুলি তার ডান চোখে লাগলে ঘটনাস্থলেই মারা যান নূর আলম। ওই দিন সকালে যাবে কাজে, আমিও বাধা দিছি, বাবা আজকে যাস না, দেশের অবস্থা খারাপ। ও বললো যে আব্বা হাফ বস্তা সিমেন্টের ঢালাই আছে, 4 জন যাবো, সরং করে দিয়ে আসবো। করি ঢালাই করি, কিন্তু ফিরতার বুকে বাসার সামনাসামনি আসছে ইয়াতে নূর আলম পুলিশ ওসি, উনি সামনাসামনি আসিয়া গুলি করছে। গুলি করার দিয়ে উনি চলে গেছে। পরে আমার তৎক্ষণাৎ একজনে আসি আমার খবর দিল যে আপনার পোলা গুলি খেয়েছে। এমন মৃত্যু মানতে পারছেন না তার প্রিয়জনেরা। ঢাকা গেছে বেড়া বউ নাতি পুতি সবাই কামাই করবে, যা কাম করবে, যা এই দশা হয়েছে। তার বইয়ের পেটে বাচ্চা আছে, আমরা কি করি, দিন মজুরি দিন খাই। মানে একদম সাদা সাদা লোক, ও কোনো রাজনীতিবিদ না। এই দিক দিয়ে গুলি লাগে, এই দিক দিয়ে পিছন দিয়ে বেড়ে যায়। এখন আমার বোনে কি করি বাঁচবে, ওর পেটের সন্তান, ওর মা পাগলি, বাবা কি ধন, বাবা বুড়ি হয়ে গেছে, একটা বড় ভাই নাই।
বিয়ের 1 বছরের মাথায় স্বামী হারিয়ে শোকে নির্বাক খাদিজা বেগম। স্বামী হত্যার বিচার সহ অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি জানান তিনি। এই বাচ্চা নিয়ে কি করবো আমি? তার একটা তো ভবিষ্যৎ আছে, আর স্বামী তো এখন আর বেঁচে নাই। ভ্যান চালক আমির হোসেন ও গার্মেন্টস কর্মী নূর বানুর 2 ছেলের মধ্যে বড় ছিলেন এই নূর আলম। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। এসব সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। একটু বৃষ্টি হলেই খানাখন্দে ভরা রাস্তা তলিয়ে যায়, তখন মানুষের দুর্ভোগের সীমা থাকে না। 150 বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কাগজে কলমে প্রথম শ্রেণীর হলেও এর বেশিরভাগ সড়কই তৃতীয় শ্রেণীর। প্রায় 3 লাখ মানুষের এই পৌরসভায় বছরের পর বছর সংস্কার কাজ না করায় অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক। পৌরসভার 12টি ওয়ার্ডের বেশিরভাগ সড়কের পাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। এতে দিনের পর দিন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এছাড়া অল্প বৃষ্টিতেই ডুবে যায় সড়কগুলো। বিশেষ করে ফুলবাড়িয়ার শ্যামলীবাড়ির মোড়, মুন্সেফ পাড়া, পশ্চিম পাইকপাড়া, কলেজ পাড়া ও দাতিয়ারা এলাকার বাসিন্দাদের দুর্ভোগের সীমা ছাড়িয়েছে। আমাদের এলাকায় কোনো একটা রাস্তাঘাট নাই যে বাড়ি থেকে বের হয়ে পাড়া দেওয়ার মতো। বৃষ্টি হইলে আমরা আড়ু পানিতে সাঁতার কাটি। বিগত 20 বছর ধরে স্যাম্পলেট দিয়ে কোনো মতো মেম্বার চেয়ারম্যান করে থাকা আর হারানো হয় না। এই রাস্তাটা রুগী গেলে রুগী আপনার অসুস্থ হয়ে যায়। রাস্তাটাতে যাইতে আমরা অনেক কষ্ট হইতে যায়, গাড়ির ক্ষতি, মানুষের ক্ষতি। সংস্কার কাজের ধীরগতির কথা স্বীকার করে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নাগরিকদের দুর্ভোগ নিরসনে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। অবিলম্বে আমাদের যে আরো 122টা রাস্তার ভিতর থেকে 57টা গেলে বাকি যে রাস্তাগুলো আছে এগুলো সমস্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করা শেষ করা। জেলার প্রকৌশল বিভাগের তথ্য মতে পৌরসভায় 229 কিলোমিটার পাকা এবং 28 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রামে 2টি মাদক বিরোধী অভিযানে 388 বোতল ফেন্সিডিল এবং 30 কেজি গাঁজা সহ 4 জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গ্রেপ্তারকৃত 3 জনকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এবং একজনকে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে বেড়ে কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকায়। গত কিছুদিন সামান্য কমলেও আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। পেঁয়াজ ও চালের দামও বাড়তি। রাজধানীতে কাঁচামরিচের ঝাল যেন একটু বেশি। শুক্রবার বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকায়, অথচ বৃহস্পতিবারের দাম ছিল 200 আর 3 দিন আগে বিক্রি হয়েছে 160 টাকা। মনে করলেন আলু বলে কমছে, পেঁয়াজ কমছে, কিছুই কমে নেই, কমছে। আগেও যেরকম নিচ্ছে হ্যাঁ এরকমই। আমাদের গরিব মানুষের খাওয়া কোনো উপযুক্ত আমাদের হয় না, কিন্তু আমাদের মরণ ছাড়া কোনো বুদ্ধি নেই। আজকে ধরে নিলো আমরা 320 টাকা কেজি, কালকে বেচি 200 টাকা, 220 টাকা, এবার আর 2-3 দিন আগে বেচি 160 টাকা কেজি। আজকে দাম বেশি। পেঁপে, পটল ছাড়া বেগুন, কচুরমুখী, করল্লা, বরবটি, আলু সহ বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। আর টমেটোর দাম 150 ছুঁই। এছাড়া আগের বাড়তি দামেই চলছে চালের বেচা বিক্রি। চাউল ভালো মানের মিনিকেট চাল আসলে 70-75 টাকা, 28 চাল 60 টাকা, মোটা চালেও 60 টাকা। সরবরাহ ভালো আছে, চাউলের দাম বেশি। আসলে কারণ বাজারে যেরকম দাম হওয়ার কথা এরকম দাম না। 80 টাকা, 70 টাকা, 80 টাকা, এর নিচে কিছু নাই। কিন্তু এত আন্দোলন, এত সংগ্রাম, এত ভাঙচুর, এরপরেও যদি দ্রব্যমূল্য প্লাস সব কিছুর দাম এরকম হয় তাহলে তো কিছুই হলো না। তাহলে কিসের পরিবর্তন, কিসের এত আন্দোলন? কমেনি পেঁয়াজের দামও। প্রকারভেদে কেজিতে গুনতে হচ্ছে 100 থেকে 125 টাকা। অবশ্য স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। বাজারে সরবরাহ বাড়লেও ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি। ইলিশ, রুই, চিংড়ি সহ অন্যান্য মাছ আগের বেশি দামেই বিক্রি হচ্ছে। না, দাম কমেনি, দাম আগের মতোই আছে। চিংড়ি মাছটা আগের থেকে একটু দাম বেশি, বাট অন্য মাছগুলি আগের থেকে একটু
মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। প্রতি কেজি গরু 750 টাকা এবং 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এর মধ্যে এবার উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। ঘটনায় জড়িত সন্দেহে ধর্মেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে 14 আগস্ট গ্রেপ্তারের পর ঘটনাটি গণমাধ্যমের সামনে আসে। 30 জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হন ওই নার্স। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় ঘটনাটি ঘটে। বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর এলাকার একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে উগ্রপন্থী ইহুদি বসতকারীরা। হামলায় স্থানীয় একজন গ্রামবাসী নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় বৃহস্পতিবারের এই হামলায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নাবলুস শহরের জিট গ্রামে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যার দিকে একদল বসতকারী গ্রামের ভেতর ঢুকে ইট পাটকেল ও পেট্রোল বোমা ছুড়তে থাকে। এক পর্যায়ে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া শুরু করে। কী কারণে এই হামলা ঘটল তা এখনও জানা যায়নি। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নাবলুস শরণার্থী ক্যাম্পের বালাটায় এই হামলা হয়। এই অস্থির সময়ে প্রয়োজনে আবারও দেশের ক্রিকেটের হাল ধরতে রাজি আছেন বিসিবির সাবেক কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক। তবে সবকিছুর আগে তিনি চান আইসিসিতে বিসিবির ভাবমূর্তি ঠিক থাকুক। দেশের ক্রিকেটে এই অরাজনৈতিক ব্যক্তির অবদানের কথা স্বীকার করে তাকে ফিরিয়ে আনার বিষয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই অস্থির সময় পার করছে দেশের ক্রীড়াঙ্গনও। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি থেকে শুরু করে বেশিরভাগ পরিচালকই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ায় এখন বিসিবি কার্যালয়ে কারো দেখা মিলছে না। এমন অবস্থায় 3 অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপ আয়োজন থেকে শুরু করে বিসিবি পুনর্গঠনে অরাজনৈতিক ও প্রকৃত সংগঠকদের চান ক্রীড়ামোদীরা। আমরা চাই কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যানার, সেটা এই দল হোক সেটা ওই দল হোক, কোনো দলই আর রাজনৈতিক ব্যক্তি এই বিসিবিতে জায়গা পাবে না। সে প্রেক্ষিতেই উঠে এসেছে সৈয়দ আশরাফুল হকের নাম। দেশের ক্রিকেটের অনেক প্রথমের কারিগর তিনি। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক সৈয়দ আশরাফুল হক। 1979 সালে ফিজির বিপক্ষে ম্যাচে মাত্র 23 রানে 7 উইকেট নেয়ার ঘটনাই তাকে দেশের ক্রিকেটে বিশেষ সম্মান দিত। তবে সেখান থেকে নিজেকে আরও বেশি উচ্চতায় নিয়ে গেছেন সংগঠক হিসেবে। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বকাপে নাম লেখায় বাংলাদেশ। সে সময় বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল হক। আইসিসি ট্রফি জয়ের আগেই টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করেন তিনি। কেবল বাংলাদেশের হয়েই কাজ করেননি, উপমহাদেশে 1996 বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবনাও ছিল তারই তৈরি করা। ওই বিশ্বকাপের আয়োজক কমিটির অন্যতম সদস্যও ছিলেন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মূল কারিগর। 1996 সালে রীতিমতো নির্বাচন করে বিজয়ী হয়ে আইসিসির ডেভেলপমেন্ট উইং এর সদস্য হন। অবশ্য সংগঠক হিসেবে সৈয়দ আশরাফুল হককে ক্রিকেট বিশ্ব নতুন করে চেনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসিতে যোগ দেওয়ার পর। 1983 সালে গঠিত এসিসির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক ছিলেন। দীর্ঘদিন সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতির মাঠে ভারত আর পাকিস্তানের বৈরিতা থাকলেও সেটি ক্রিকেট মাঠে পড়েনি সৈয়দ আশরাফুল হকের কল্যাণেই। খেলোয়াড় কিংবা সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময় সংস্পর্শে এসেছেন দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের। তারপরও সবসময়ই থেকেছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। দীর্ঘদিন দেশের ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে থাকলেও ক্রান্তি লগ্নে আর সরে থাকতে চান না। মাই আনসার উইল বি, আমি দেশের যদি উপকারে আসতে পারি, আই এম অলওয়েজ রেডি টু সার্ভ। এন্ড দেশ যদি মনে করে আমাদের দরকার, তো আই উইল অবভিয়াসলি সার্ভ। এর ভিতরে কোনো দ্বিধাবোধ নেই। বাংলাদেশের ক্রিকেটকে রাজনীতি মুক্ত করতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তার নাম। এমনকি প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাতের গুঞ্জনও উঠেছে। তবে এগুলোকে স্রেফ উড়িয়ে দিলেন আশরাফুল হক। ইট ইজ নট ট্রু এট অল। আমার সাথে ডক্টর ইউনূসের দেখা হয়নি। when I was in প্যারিস, হয়তো উনিও প্যারিসে ছিলেন, বাট আমি তা জানতাম না। এবং আমি প্যারিস থেকে ফেরত আসি অন দি 5th of August। তখনকার পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল ওখানে। তখনকার পর্যন্ত ডক্টর ইউনূসের নামই ওঠেনি যে সে একটা তত্ত্বাবধান করছে আর কি। He will be the head of a interim government because আওয়ামী লীগ was in power। আইসিসির বিধিনিষেধ থাকায় বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপ সম্ভব নয়। তবে বোর্ড সভা বসিয়ে আইসিসিতে প্রতিনিধি পাঠানো সম্ভব। এই আইসিসির আর্টিকেল অনুযায়ী 4.2 full member country can nominate
anybody, irrespective of who is, কোথায় কি they can nominate you also, আপনাকে also. Because আমাদের situation is the most unusual situation, যেখানে সরকারের পরিবর্তন হয়েছে through a revolution. এবং প্রেসিডেন্ট সহ বেশিরভাগ ডিরেক্টররাই এখন পলাতক। So এই সিচুয়েশনে the ICC cannot do anything. It is up to our board to reconstitute itself. বুঝলেন, আমাদের বোর্ডই পারবে রিকনস্টিটিউট করে বলবে আইসিসি কে যে এই পরিস্থিতিতে দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান। দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, তিনি চান বিসিবি সবসময়ই অরাজনৈতিক থাকুক। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা, পরিষদের সদস্য এখন 21 জন। স্কুল শিক্ষক হত্যার ঘটনায় বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সংস্কারের অভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলাচল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।